নমস্কার। সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিউজ এআই 24x7 এ আপনাদের জন্য নিউজ পডকাস্ট লাইভ শুরু করি। আমি অরিজিৎ। আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাহুল। কোচবিহারে আজ মেগা দৈরথ দেখল বাংলা। একই দিন লোকসভা কেন্দ্রে মমতা মোদীর সভা নিয়ে দিনভর সরগরম রাজ্য রাজনীতি। চলল আক্রমণ আর পাল্টা আক্রমণের ঝড়। কোচবিহারের সভা থেকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বঙ্গবাসীকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। সেই সঙ্গে শোনাবো কংগ্রেসের নির্বাচন কমিশনের দরবার হওয়া, শিক্ষামন্ত্রীর উপর বেজায় চটেছেন রাজ্যপাল, জল্পনার অবসান ঘটিয়ে ডায়মন্ড হারবারে কে হলেন আইএসএফ প্রার্থী, শোনাবো আরো অন্য খবর। আসবো এই সমস্ত বিস্তারিত খবরে, তার আগে শুনুন সারা দিনের সার কথা। মমতা মোদীর হাই ভোল্টেজ সভা। কোচবিহারের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি প্রসঙ্গ তুলে চাঁচা ছোলা ভাষায় বিঁধলেন বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরকে। ভোটের মুখে এদিন বঙ্গ সফরে প্রধানমন্ত্রীও। কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করলেন নরেন্দ্র মোদী। সন্দেশখালীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে পাল্টা নিশানা নমর। শুধু তৃণমূল নয়, সব বিরোধীদের একযোগে আক্রমণ মোদীর। কংগ্রেস, তৃণমূল, বাম এরা বাংলাতে একে অপরের বিরোধিতা করলেও দিল্লিতে এরা এক থালায় ভাতে এক থালায় খাবার খায়। সব জল্পনার অবসান, ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকী। যাদবপুর, ডায়মন্ড হারবার সহ 5 কেন্দ্রের প্রার্থী ঘোষণা আইএসএফ এর। ফের রাজ্যপাল সংঘাত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের। পিটিআই সূত্রে খবর, হাস্যকর মন্তব্য বলে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে বলতে গিয়ে বলেছেন যে এই রাজ্যের সরকার আয়ুষ্মান প্রকল্পের মতন কেন্দ্রের সুবিধাজনক প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। এতে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। কি বলছেন তিনি, শুনুন। टीएमसी को कड़ा संदेश देना बहुत जरूरी है। मैं बंगाल की जनता के लिए जो भी योजनाएं लाता हूं, यहाँ की सरकार उसे यहाँ लागू ही नहीं होने देती। टीएमसी ने आयुष्मान भारत योजना को रोका है। अब ये आयुष्मान योजना ऐसी है कि मान लीजिए आप किसी कारण से मुंबई गए और वहां बीमार हो गए, अगर आयुष्मान कार्ड होगा ना तो मुंबई में भी आपकी मुफ्त में इलाज होगा। आप चेन्नई गए और कुछ हो गया तो वहां भी आपका इलाज होगा। लेकिन वो काम ये टीएमसी सरकार करने नहीं देती है। यहां अगर ये योजना होती तो दूसरे राज्यों में इलाज के लिए जो मरीज जाते हैं उनको भी 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिलता। बीजेपी सरकार की पहचान मेडिकल कॉलेज और एम्स बनाने वाली सरकार की है। हम देश के हर जिले में कम से कम एक मेडिकल कॉलेज बनाने पर बल दे रहे हैं। लेकिन टीएमसी सरकार ये भी करने नहीं देती। पूरे देश में गांव की सड़क, नेशनल हाईवे, आधुनिक रेलवे, एयरपोर्ट, हर क्षेत्र में अभूतपूर्व काम हुआ है। लेकिन पश्चिम बंगाल को रिकॉर्ड पैसा देने के बावजूद टीएमसी सरकार की रोकटोक से प्रोजेक्ट समय पर पूरे नहीं हो। বৃহস্পতিবার কোচবিহারের জনসভা করল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। গুলি চালিয়ে এত মানুষকে মেরেও হাতের রক্ত মোছেননি তিনি। আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, আবার বলেছেন এসডিপিওকে ছেড়ে কথা বলেননি। সো হোয়াট? শীতলকুচির গত বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো
5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? মানুষের জীবনে কেউ ওসি হবে, কেউ কনস্টেবল হবে, কেউ সিভিক পুলিশ হবে, কেউ প্রফেসর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইসি হবে, কেউ এসপি হবে, কেউ এসডিপিও হবে, কেউ ডিএম হবে, কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে, হতেই পারে। তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব। আর তারপর দুটো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কিনা, কোন আইন মানে কিনা। ওদের একটাই আইন, ওয়ান নেশন এন্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। আর ইলেকশন আসলে ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা ভুলে গেছেন? তবে শুধু তৃণমূল নয়, কোচবিহারের সভা থেকে সব বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, কংগ্রেস, তৃণমূল, বাম এরা বাংলাতে একে অপরের বিরোধিতা করলেও দিল্লিতে এরা এক থালায় খাবার খায়। এদিন মোদীর বক্তব্যে শিক্ষা দফতরে দুর্নীতির কথা থেকে শুরু করে উঠে আসে রেশন কেলেঙ্কারিও। भाई और बहनों, टीएमसी, कांग्रेस और लेफ्ट की राजनीति ही झूठ पर, भ्रम फैलाना और अपप्रचार पर टिकी हुई। इंडी गठबंधन अपने आप में झूठ और भ्रम का प्रत्यक्ष उदाहरण है। यहाँ टीएमसी, लेफ्ट और कांग्रेस वाले आपस में लड़ाई करते दिखते हैं, लेकिन दिल्ली में सारे एक साथ रहते हैं, एक ही थाली में खाते हैं। अब देखिए, ये राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। आपने भी देखा है कि टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं। ये सब मिलकर इन लोगों को बचाना चाहते हैं जिन्होंने नौकरी के नाम पर ये मेरे परिवारजनों को धोखा दिया है। ये लोग उनको बचाना चाहते हैं। आप मुझे बताइए, जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं? जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं होनी चाहिए? जिन्होंने भ्रष्टाचार किया है उनको जेल में जाना चाहिए कि नहीं जाना चाहिए? ये पैसा आपका है, किसी को लूटने का अधिकार नहीं है। और इनको बचाने के लिए ये जांच में रोड़े अटकाते हैं और दिन रात मोदी को गालियां देते हैं।
ये चाहते हैं कि पश्चिम बंगाल में भ्रष्टाचार, तोलाबाजी, खून खराबे की राजनीति ऐसे ही चलती रहे। मैं कहता हूं, भ्रष्टाचार हटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोले भ्रष्टाचार छोड़ाओ। तारा बोले भ्रष्टाचारी बचाओ। मैं इन भ्रष्टाचारियों को दो टूक कह रहा हूं, आपकी धमकी से कुछ नहीं होगा। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। বাংলায় বিকাশের জন্য বিজেপির মজবুত হওয়া প্রয়োজন। মহিলাদের উপর হওয়া অত্যাচার একমাত্র বিজেপিই পারে তার দমন করতে। এই প্রসঙ্গে বলতে গিয়ে উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ। তিনি বলেন, সন্দেশখালি কাণ্ডের অভিযুক্তদের জেল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। बीजेपी का मजबूत होना बहुत जरूरी है। बीजेपी ही है जो यहाँ माताओं बहनों पर होने वाले अत्याचार को रोक सकती है। पूरे बंगाल ने, पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेश खाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। संदेश खाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। इसलिए यहाँ हर बूथ पर कमल छाप पर वोट पड़ना जरूरी है। জল্পনার অবসান। অভিষেক গড় ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকী। তবে কে হলেন ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী? 5 কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ। কোন কোন কেন্দ্রে কারা প্রার্থী হলেন শুনুন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে 5 লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলো আইএসএফ নেতৃত্ব। সেই সঙ্গে প্রতীক্ষার অবসান ঘটলো। ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকী। ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী হলেন মজনু লস্কর। এক নজরে দেখে নেওয়া যাক 5 কেন্দ্রে ঘোষিত আইএসএফ প্রার্থীর নাম। ডায়মন্ড হারবার থেকে মজনু লস্কর, যাদবপুর থেকে আইনজীবী নূর আলম খান, উলুবেড়িয়া থেকে অধ্যাপক মফিকুল ইসলাম, ব্যারাকপুর থেকে আইনজীবী জামিল হোসেন, বালুরঘাট থেকে অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক। উল্লেখ্য, বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফও প্রার্থী দিল যাদবপুরে। অন্যদিকে বিজেপি এখনো ঘোষণা করেনি ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম। তবে কি এবার ঘোষণা করবে? তুঙ্গে জল্পনা। এরপরই সিপিএম ও আইএসএফ জোট নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি এই জোট না হওয়ার ব্যাখ্যাও দিলেন কুণাল। কি বললেন শুনে নেব। সিপিএম এর সঙ্গে আইএসএফ এর জোট হয়নি। সিপিএম হচ্ছে একটা সুবিধাবাদী দল। সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও বামফ্রন্টের বড় শরিক হিসাবে তারা কিন্তু অন্য শরিক সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক আরো যারা আছে তাদের সম্মান দিত না, গুরুত্ব দিত না, দাদাগিরি করত। সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কখনো কংগ্রেসের কাছে যাচ্ছে, কখনো আইএসএফ কে কাজে লাগাতে যাচ্ছে, কখনো অমুককে।
সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল। তো ফলে আইএসএফ নতুন দল, সিপিএম নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল, তো স্বাভাবিকভাবেই বনিবনাটা সম্ভবত হয়নি, এটা হওয়ারই ছিল তাদের ব্যাপার। সিপিএম তো এই কাজটাই করে, শুধু নিজেদের সুবিধাটাতেই তারা এইভাবে চলে এসছে। তো এখন আইএসএফ নিজেদের মতো প্রার্থী দিয়েছে, সেটা তাদের ব্যাপার, একটা নতুন দল, তারা প্রার্থী তাদের মতো করে দিয়েছেন। আমাকে যেটা প্রশ্ন করছেন ডায়মন্ড হারবার নিয়ে, ডায়মন্ড হারবারে তো তারা প্রার্থী দিয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি নিজে একজন বিধায়ক। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যুভিত্তিক নানা মত পার্থক্য আছে। নওশাদ ইয়াং ছেলে, দৌড়ঝাঁপ করে, বক্তব্য রাখে, ভালো বলেন, কিন্তু আমাদের সঙ্গে মত পার্থক্য আছে। এখন রাজনীতিতে নানা রকম কথাবার্তা হতে পারে, কিন্তু তার মানে কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আরেকজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। তার জন্য আমি আলাদা করে নওশাদকে কোনো কটাক্ষ করা বা সমালোচনা করা আমি তার প্রয়োজন দেখছি না। ওরা ছোট দল শুরু করেছে, আমাদের সঙ্গে মত পার্থক্য আছে, নিজেদের মতো চলছে, চলুক। আমরা জানি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লাখ ভোটে জিতবে। অন্যদিকে কংগ্রেসের নিশানায় এবার নির্বাচন কমিশন। কংগ্রেসের হোর্ডিং ব্যানার খুলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রচার যন্ত্র হিসাবে পেট্রোল পাম্প ব্যবহার সহ একাধিক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন পদক্ষেপ নিচ্ছে না কমিশন? আরো কি বক্তব্য কংগ্রেসের, শোনাবো আপনাদের। কি চলছে নির্বাচনের নামে? ভোট চাওয়ার জন্য কোথায় নামতে হবে আর কত নিচে নামতে হবে তো তৃণমূলকে জিজ্ঞেস করবে। আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন? আপনারা বলছেন অ্যাকশন টেকেন, রিপোর্টে আমরা অ্যাকশন নিয়েছি, কিন্তু চোখের সামনে দিনের আলোতে সবাই দেখতে পাচ্ছে যে সেই সব ভোটিং প্রচার মেশিনাল, প্রচার যন্ত্র সবকটাই বহাল রয়েছে, তারা তাদের মতন কাজ করে যাচ্ছে। এবং পঞ্চায়েতের অফিস থেকে, বিডিও অফিস থেকে নির্বাচন পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায়। লোকাল থানা তারাও একই কাজ করছেন। আমরা বলছি প্রশাসনকে আপনারা প্রশাসনের মতো চালানোর ব্যবস্থা করুন। কেউ রাজ্যের তৃণমূলের হয়ে কথা বলবেন, কেউ কেন্দ্রের বিজেপির হয়ে কথা বলবেন, এটা তো চলতে পারে না। প্রশাসন তো মানুষের হয়ে কথা বলবেন। এবং ভোট মানে ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার ভোটের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানতে এসেছি। আমরা এটা বলেছি যে গোটা পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন তার নিজস্ব অফিসারদের পাঠাক বিভিন্ন এলাকায়, উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি সরকারি হোর্ডিং এ ভর্তি, বিভিন্ন প্রচার যন্ত্র রাস্তায় রয়েছে, ঢাকা দেওয়ার নাম করে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আবার সেই কাপড় কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, কখনো নিজে। কলকাতা শহর জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পেট্রোল পাম্পগুলোতে, সারা ভারতবর্ষে শ্রীমান নরেন্দ্র মোদীর ছবি দিয়ে যে সমস্ত হোর্ডিং সেখানে করা হয়েছে, বিভিন্ন যে গল্প আমরা জানি, বিভিন্ন যে গ্যাসের কথা বলে এত কিছু এমপ্লয়মেন্ট, যেখানে গোটা ভারতবর্ষে এই অবস্থা, সেখানে প্রচার যন্ত্র হিসেবে পেট্রোল পাম্পগুলোকে ব্যবহার করছে নরেন্দ্র মোদী এবং তার সরকার। সেগুলোর উপরে কেন অ্যাকশন হচ্ছে? পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব নরেন্দ্র মোদীর ছবি ছাড়া আপনারা জানেন বাহবা করতে হবে। এই বাহবার নাটক সমস্ত জায়গায় চলছে, কিন্তু সেগুলো নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন, অ্যাকশন নিচ্ছে। অদ্ভুত লাগছে আমাদের। এবং তার থেকেও বড় কথা, ফের দানা বাঁধল রাজ্যপাল সংঘাত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বুধবার থেকেই সংঘাত শুরু হয়। বৃহস্পতিবার সকালে রাজভবনের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। রাজভবনের সেই পোস্টকে উদ্ধৃতি করে পোস্ট করে সংবাদ সংস্থা পিটিআই। যদিও পরে রাজভবনের ওই পোস্ট মুছে দেওয়া হয়। গোটা বিষয়টিকে হাস্যকর মন্তব্য বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার আসছি একটু অন্য খবরে। দীর্ঘ 20 ঘন্টার লড়াই, অবশেষে এলো খুশির খবর।
কর্ণাটকের লাচিয়ানা গ্রামের 16 ফুট গভীর একটি খোলামুখ নলকূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার হলো 2 বছরের শিশু সাত্ত্বিক সতীশ মুজাগনকে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ নলকূপে পড়ে গিয়েছিল শিশুটি। বাইরে খেলার সময় নলকূপে পড়ে যায় সে। মাথা নিচে, পা উপরের দিকে ছিল তার। স্থানীয় এক বাসিন্দা নলকূপের ভিতর থেকে শিশুর কান্নার আওয়াজ পেতেই প্রতিবেশীদের খবর দেন। তখন খোঁজ পড়ে সতীশের। সতীশকে উদ্ধারের জন্য ডাক পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। উদ্ধার অভিযান চালানোর পর অবশেষে হাসি ফুটল উদ্ধারকারীদের মুখে। উদ্ধার কাজে ভিড় জমানো জনতা হাততালি দিয়ে সেই সাফল্য উদযাপন করলেন। এক্সপ্রেস ট্রেনের ছাদে শুয়ে দিল্লি থেকে কানপুরে পৌঁছলো এক যুবক। যাত্রীদের নজরে পড়তেই তারা রেল পুলিশে খবর দেন। কানপুরে ট্রেন থামতেই যুবককে ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এই খবর জানাজানি হতেই কানপুর স্টেশন চত্বরে হুলস্থুল পড়ে যায়। মাথার উপর 11,000 ভোল্টের বৈদ্যুতিক তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর যুবককে জোর করে নামিয়ে আনা হয়। রেল পুলিশ সূত্রে খবর, যুবকের নাম দিলীপ। তিনি উত্তরপ্রদেশের ফতেহপুরের ফিরোজপুর গ্রামের বাসিন্দা। যুবকের কোনো মানসিক সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে আগামী 8 এপ্রিল চৈত্র অমাবস্যার দিন ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। পশ্চিম গোলার্ধে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে প্রায় 50 বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে। এই সূর্যগ্রহণের মোট সময়কাল হবে প্রায় 5 ঘন্টা 25 মিনিট। ভারতীয় সময় রাত 9:12 শুরু ও রাত 2:22 শেষ হবে। সূর্যগ্রহণের সময় দীর্ঘ সময় ধরে পৃথিবীর সমস্ত অঞ্চলে অন্ধকার থাকবে, যেখানে এটিও থাকবে। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ন্যাশনাল জিওগ্রাফিকের তরফে জানানো হয়েছে, কানাডার নায়াগ্রা জলপ্রপাত যে কোনো সূর্যগ্রহণ দেখার অন্যতম সেরা স্থান। এর সামনে থেকে সূর্যগ্রহণ অত্যন্ত স্পষ্ট দেখা যায়। তাই আগ্রহীরা সূর্যগ্রহণ দেখার জন্য কয়েকদিন আগে থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেছে। নায়াগ্রার প্রশাসন জানিয়েছে, 8 এপ্রিল সূর্যগ্রহণ দেখতে জলপ্রপাতের সামনে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ জড়ো হতে পারেন। সবশেষে আসছি খেলার খবরে। ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। খেলার খবর শুনুন আমাদের নতুন সঞ্চালিকা অনিশার সঙ্গে। নমস্কার, নিউজ AI 24x7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি অনিশার সঙ্গে খেলার খবর নিয়ে IPL 2024 চেন্নাই সুপার কিংস এর দল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে যখন এগিয়ে চলেছেন দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে, যাই 24 বলে 50 রান 7 উইকেট হারিয়েছেন, মাঠে নামলেন জার্সি নাম্বার 7। এসেই হাঁকালেন দুর্দান্ত ছক্কা, পুল শটের মাধ্যমে স্কোয়ার লেগের উপর দিয়ে চলে গেল বল স্টেডিয়ামের বাইরে। তারপর কখনো কভারের উপর দিয়ে ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা, কখনো তার বিখ্যাত হেলিকপ্টার শট, আবার কখনো এক হাতে বাউন্ডারি মেরে তিনি বুঝিয়ে দিলেন তিনি সেই মাহি, তিনি পুরনো সময়কে ফিরিয়ে আনতে পারেন, তিনি ভিন্টেজ মাহি। মাহি মার রাহা হ্যায়, মাহি আভি ভি মার রাহা হ্যায়। এখানেই শেষ নয়, যিনি লাস্ট ওভারে শেষ ওভারে বল করেছিলেন সাউথ আফ্রিকার পেসার এনরিক নটসে, তিনি বলেছিলেন 2010 সালে মাহি ব্যাট করতে পারে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আজ তার উত্তরে তিনি ছক্কার পর ছক্কা, 16 বলে 37 রান করে 3টে ছক্কা 4টে বাউন্ডারি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি মাহি, তিনি MS ধোনি। তাই প্যাট কামিন্স সদ্য বিশ্ব চ্যাম্পিয়নের দলের ক্যাপ্টেন, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, যিনি সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন, আগামীকাল যার সাথে চেন্নাই সুপার কিংস এর ম্যাচ আছে, আপনারা কি উত্তেজিত? কি হয় দেখার জন্য চোখ রাখুন খেলার খবরে। শেষে একটি বিশেষ ঘোষণা। গতকাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি খবর সম্প্রচার করবার সময় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলা হয়েছিল, অনিচ্ছাকৃত ভুলের জন্য মাফ করবেন আমাদের। খবর আপাতত এই পর্যন্তই। আরো খবর জানতে সাবস্ক্রাইব করুন নিউজ AI 24x7। নিউজ AI 24x7 এর পডকাস্ট সম্প্রচারের সঙ্গে যে বিশিষ্ট টিম যুক্ত রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমে এই পডকাস্ট সম্প্রচার সম্ভব হচ্ছে। আর আপনাদের ভালোবাসার যোগ্য যদি আমাদেরকে মনে করতে পারেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে অনেক দূর এগিয়ে যেতে পারবো। শুভরাত্রি।